আসসালামু আলাইকুম। আমি হোসাইন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিও মূলত সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আপনাদের বেসিক কিছু থিওরিটিক্যাল ধারণা দেওয়ার জন্য। তো আজকে মূলত যেগুলো সম্পর্কে আমরা দেখব সেগুলো হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের ইন্ট্রোডাকশন সম্পর্কে একটু দেখলাম, বা বেসিক্যালি আমরা সি টোকেন্স সম্পর্কে দেখব। তো সি টোকেন্সের ভিতরে আছে সি আইডেন্টিফায়ার্স, কিওয়ার্ডস, কনস্ট্যান্ট, অপারেটরস এগুলো, এবং ডেটা টাইপসগুলো দেখবো, এবং ভ্যারিয়েবলের কিছু নিয়মকানুন সম্পর্কে আজকে জানবো আমরা, যেগুলো আমাদের প্রোগ্রামিংয়ে যেতে গেলে অবশ্যই একটু হলেও জেনে রাখা ভালো। সেগুলো আজকে একটু দেখবো, এরপরে ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিও থেকে কোডিংয়ে সরাসরি যাব। তো এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্ক থেকে আমরা সহজেই যে কোনো এই এই এটা হলো W3 স্কুল। তো W3 স্কুলের যে লিঙ্কটা রয়েছে এই ওয়েবসাইটটায় গেলে আমরা সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টিউটোরিয়াল ইজিলি পাবো। তো এই কারণে আমি লিঙ্কটি এখানে দিয়ে দিচ্ছি, আমি ডিসক্রিপশনে ওইটাকে প্রোভাইড করে দেবো। আপনারা এটাতে ভিজিট করে আপনারা ইজিলি অনেক কিছু থিওরিটিক্যাল অনেক কিছু জানতে পারবেন এখান থেকে সহজে। সো এটা আমি আসলে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলুন এখান থেকে আমরা কপি করে আমরা গুগল ক্রোমে যে এই লিঙ্কটা ভিজিট করে দেখি। যে কোনো ওয়েব ব্রাউজারের থেকে আপনি এটা করবেন। আর আজকে মূলত যে জিনিসগুলো আসলে দেখাবো এগুলো সম্পূর্ণ যারা বিগিনার বা যাদের আসলেই খুবই মানে বলতে গেলে সি ল্যাঙ্গুয়েজের উপরে তাদের নলেজ আসলেই খুব কম, তাদের জন্য খুবই উপকারী। যারা জানেন অলরেডি তাদের জন্য খুব বেশি আসলে কাজে দেবে এরকমটা নয়, কারণ আজকে যা দেখাবো সেটা শুধুমাত্র বিগিনারদের জন্যই। যারা অলরেডি জানেন এগুলো সম্পর্কে তারা আসলে বোর ফিল করবেন এই ভিডিওটা দেখে, তো আপনারা এটা না দেখলেও চলবে। সো ওকে, এখানে বলা হয়েছে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, সি হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার ওরিয়েন্টেড বলা হয় এটাকে, অবজেক্ট ওরিয়েন্টেড না। সি প্লাস প্লাস হচ্ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছিল স্ট্রাকচার ওরিয়েন্টেড। সো এটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছিল স্ট্রাকচার ওরিয়েন্টেড, এবং এটা হলো ডেভেলপ করা হয়, বা যেটাই বলি আমরা, হ্যাঁ, ডেভেলপ করা হয় হলো ড্যানিস রিচি এর দ্বারা বেল ল্যাবরেটরিতে ইউএসএ 1969 থেকে 1973 এই সালের ভিতরে কিছু একটা এরকম। তো আমি গত ভিডিওতে বলছিলাম এটা হচ্ছে হলো সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন এগুলো সবই হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার মেশিন ল্যাঙ্গুয়েজ, এবং যেটা আছে মেশিন ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে হলো আপনার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এগুলো হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর এগুলো সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন এই সব হচ্ছে হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সো নেক্সট মেইন যেগুলো আমাদের আজকে দেখবো আমরা, সেগুলোতে আমরা আগাই। সি টোকেন্স, আসলে সি টোকেন্স নিয়ে বলবো এখন। সি টোকেন্সটা আসলে কি, লোডিং একটু সময় নিচ্ছে, বাট আমি বলি। সি টোকেন্স হচ্ছে হলো আপনার, যে আমি একটা সি প্রোগ্রামে যা যা ইউজ করেছি, যা আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড, প্রত্যেকটা বিরাম চিহ্ন, বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিস, একটা যদি ব্র্যাকেটও ইউজ করে থাকি ওটা হচ্ছে হলো একটা সি টোকেন। তো আমার একটা সি প্রোগ্রামে ইউজ করা প্রতিটা ইন্ডিভিজুয়াল জিনিসই হচ্ছে হলো একটা সি টোকেন, প্রতিটা ক্ষুদ্রতম ইউনিট ই হচ্ছে হলো সি টোকেন। এখন দেখেন এখানে বলা আছে, ইন সি প্রোগ্রাম ইচ ওয়ার্ড অ্যান্ড পাংচুয়েশন ইজ রেফার্ড টু অ্যাজ এ টোকেন। সি টোকেন আর দ্য স্মলেস্ট বিল্ডিং ব্লক অর স্মলেস্ট ইউনিট অফ এ সি প্রোগ্রাম। এরপরে এখানে দেখেন আসলে বলছে কি, দ্য কম্পাইলার ব্রেকস এ প্রোগ্রাম ইনটু দ্য স্মলেস্ট পসিবল ইউনিটস। তার মানে আমাদের যে কম্পাইলারটার কথা আমরা বলছিলাম, যেটা হলো আপনার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে বা লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, সেই কম্পাইলারটা আসলে আপনার কোডটাকে অনেকগুলো ছোট ছোট, একদম যতটা ছোট করা সম্ভব তত ছোট ছোট ইউনিটে বিভক্ত করে, এবং সে বিভক্ত করে তারপরে সেটাকে আসলে আপনার কম্পাইল করে। তো এই যে ছোট ছোট ইউনিটে বিভক্ত করে, এই প্রতিটা ছোট ছোট ইউনিটই হচ্ছে এক একটা সি টোকেন। তাহলে আমি যদি আপনাদের একটু উদাহরণের করসপন্ডিং এ দেখাইতে যাই, বা উদাহরণ দিয়ে দেখাইতে যাই, তাহলে এখানে একটু দেখি আমরা আসলে
এটা আসলে খুব প্রবলেম করতেছে, খুবই চলো। ওকে, তো যদি আমরা এখানে দেখি, এখানে একটা সি এর এক্সাম্পল দেওয়া আছে প্রোগ্রামের। তো এই এক্সাম্পলটা যদি আমরা দেখি, তো এখানে দেখা যাচ্ছে যে এইখানে এই লাইনটা দেখুন, এই যে ইন্টিজার মেইন, এই ইন্ট ইন্ট মেইন এবং এই ব্র্যাকেট প্রত্যেকটি আলাদা আলাদাভাবে একটা সি টোকেন, এবং এই প্রিন্ট এফ এই ওয়ার্ডটা, দেন এই ব্র্যাকেটটা, দেন এরা প্রত্যেকে প্রত্যেকে আলাদা আলাদাভাবে একটা আপনার সি টোকেন। ইভেন এই লাস্ট যে সেমিকোলনটা দেখা যাচ্ছে এটাও একটা সি টোকেন। লাস্ট এই এই সেকেন্ড দ্বিতীয় বন্ধনী, এই দ্বিতীয় বন্ধনীটা, এই রিটার্নটা আলাদাভাবে একটা টোকেন, জিরোটা আলাদাভাবে একটা টোকেন, এবং এই সেমিকোলনটাও একটা টোকেন। তো প্রত্যেকটা জিনিস যা আমি এখানে ইউজ করতেছি একটা সি ল্যাঙ্গুয়েজে, সেটা হচ্ছিল আমার এক একটা টোকেন। এখন এই টোকেনের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। এই আমি তো টোকেন দেখলাম আসলে, এখন এই টোকেনটার শ্রেণী বিভাগ আছে। তো আমি যদি ডিসি টোকেনে দেখি, ওখানে অনেক ধরনের মানে টোকেনকে কিছু ভাগে ভাগ করছে। একটা হলো আইডেন্টিফায়ার আছে, কিওয়ার্ড আছে, তারপরে কনস্ট্যান্টস আছে, তারপরে আপনার ডেটা টাইপ আছে। এভাবে বিভিন্ন ভাগে আসলে আমরা টোকেনগুলোকে ভাগ করতে পারি। তো আসলে আমরা এখন দেখবো যে আসলে সি টোকেনের প্রকারভেদ গুলা সম্পর্কে আসলে দেখবো। এখানে আইডেন্টিফায়ার্স, কিওয়ার্ডস, কনস্ট্যান্টস, স্ট্রিংস, অপারেটরস, স্পেশাল সিম্বলস। এবার আইডেন্টিফায়ার কি, কিওয়ার্ডস কি, কনস্ট্যান্টস কি, স্ট্রিংস, অপারেটরস, স্পেশাল সিম্বলস, আমাদের এই সব সম্পর্কেই টুকটাক জানতে হবে, বেসিক কিছু ধারণা নিতে হবে। তো আসলে দেখি আমরা এখানে নিচেই যে একটা ভিডিও রয়েছে এটা দেখানোর জন্য। আসলে এই এই ওয়েবসাইটটা আসলে খুবই উপকারী। W3 স্কুলে আপনি এসে আপনি এখানে যদি আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কোনো বিষয়ে জানার জন্য সার্চ করলে আসলে আপনি পাবেন, কারণ এরা আসলে সকল বেসিক জিনিস আপনাকে প্রোভাইড করে দেয়, আপনি যাতে শিখতে পারেন, জানতে পারেন থিওরিগুলা, বা হাতে কলমের টুকটাক কিছু কাজ জানার জন্য আসলে খুব হেল্পফুল এটা। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এটা থেকে আপনারা খুবই উপকৃত হবেন আমি মনে করি। নেক্সট আসলে দেখি আমরা আইডেন্টিফায়ার্স গুলো আসলে কি। Identifiers হচ্ছে হলো যে identifiers are names given to different entities such as constants, variables, structures, then functions, etc. এখন একটা সি প্রোগ্রামিং এ আমরা আসলে অনেক সময় ম্যাথ করতাম আগে, যে ধরে নিই এক্স, বা হ্যাঁ ধরে নিই মানটি এক্স, আমরা একটা ধরে নিতাম, অ্যাজিউম করে নিতাম, যেটাকে ধরে নিতাম ওগুলো আসলে ভ্যারিয়েবল, অজ্ঞাত কোনো রাশি, চলক। আমরা তারপর বিভিন্ন বীজগণিতিক ম্যাথ করেছি, সেখানেও আসলে আমরা চলক সম্পর্কে জেনেছি। তো এখানেও আসলে আমাদের প্রোগ্রামিংয়েও অনেক ভ্যারিয়েবলের দরকার হতে পারে। কনস্ট্যান্ট সম্পর্কে আমরা সবাই জানি, ধ্রুবক, যেমন পাই একটা কনস্ট্যান্ট এরকম। তো কোনো ভ্যালু কনস্ট্যান্ট মানে কি, ওটা পরিবর্তনশীল না। আর ভ্যারিয়েবল মানে কি, ভ্যারিয়েবল মানে হচ্ছে ওটা পরিবর্তনশীল, ওটা পরিবর্তন হতে পারে। তো এরকম, এবং আপনি কিছু আমরা সিতে আসলে যেহেতু বিগিনিং, আপনাদের বিগিনার আপনারা, তো আপনাদের এই ফাংশন স্ট্রাকচার এগুলো জানার দরকার নেই। তারপরও আমি আসলে একটু বলছে এই ফাংশন স্ট্রাকচারগুলো আসলে সিতে একটু হাই লেভেলে গেলে তারপরে আপনার ভালো, এগুলো আসলে তখন জানলে ভালো হয়। তো আপাতত আমরা জানি আইডেন্টিফায়ার্সের ভিতরে আছে কনস্ট্যান্টস, ভেরিয়েবল, স্ট্রাকচার, ফাংশন, এগুলোর নেম ডিফাইন করাটা হচ্ছিল আপনার আইডেন্টিফায়ার্সের ভিতরে আছে, আইডেন্টিফায়ার্সে আছে। তো আপনি এগুলো আসলে এই জিনিসটা আইডেন্টিফায়ার্স হচ্ছিল আপনি ইউজার, যে আপনি বা যে ডিজাইন করবে সে আপনি নিজের মন মতো দিতে পারে। হ্যাঁ, তবে কিছু নিয়ম কানুন মেনে দিতে হবে। আপনি একটা ভ্যারিয়েবল নাম দেবেন, সেই নামটা আপনার মন চাইলেই আপনি যা মন চাই তাই দিতে পারবেন না। প্রথমে আপনি সংখ্যা ইউজ করতে পারবেন না, তারপরে ওখানে কোনো ডলার সাইন ইউজ করতে পারবেন না।
কিছু নিয়ম কানুন বেঁধে দেওয়া আছে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে, যেহেতু আপনি ভেরিয়েবল দিতে চান আপনার মন মতোই দিতে পারবেন, নিজের নামেও দিতে পারবেন, এ বি সি ডি এক্স ওয়াই জেড যাই মন চাই দিতে পারবেন, কিন্তু তার কিছু বেসিক নিয়ম রয়েছে সেগুলো মানতে হবে অবশ্যই। এরপরে আইডেন্টিফায়ার্স এর পরে আছে আপনার হলো কিওয়ার্ডস। এবার কিওয়ার্ডস কি সেটা আমরা একটু বলি। কিওয়ার্ডসটা হচ্ছে হলো আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু ওয়ার্ড আছে এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যেগুলো আপনার পূর্ব থেকে ডিফাইন করে দেওয়া আছে, যে প্রত্যেকটার আলাদা মিনিং আছে এবং ওটা পূর্ব থেকে ডিফাইন করে দেওয়া, আপনি আপনার প্রোগ্রামে ওটাকে ওভাবেই ইউজ করতে হবে এবং আপনি ওটাকে কোনো চেঞ্জ করতে পারবেন না। দেখেন এখানে কি বলছে, দ্য সি keywords must be in your information because you cannot use them as a variable name। তার মানে কি বলতে যাচ্ছে, যে এটাকে আপনি আপনার ভ্যারিয়েবল নেম হিসাবে বা ভ্যারিয়েবল নেমের মতো ইচ্ছা করলে ইউজ করতে পারবেন না, এটা পূর্ব থেকে ডিফাইন করে দাও এবং যেভাবে ডিফাইন করা সেভাবেই আপনার ইউজ করতে হবে প্রোগ্রামে। তো কারণ আপনার সি লাইব্রেরিতে এটা হলো ডিফাইন করা রয়েছে আগে পূর্ব থেকেই, সি যে একটা সি প্রোগ্রামের যে লাইব্রেরি সেই লাইব্রেরিতে এটাকে ডিফাইন করা রয়েছে। আপনি যদি সেভাবে ইউজ না করেন তাহলে সি প্রোগ্রামের লাইব্রেরি আসলে ওটাকে ভুল হিসেবে ধরবে বা ওটা বুঝতে পারবে না, তখন আসলে আপনার প্রোগ্রামে মানে প্রবলেম ধরা পড়বে বা আপনার প্রোগ্রামে ভুল ধরা পড়বে। তো সি ল্যাঙ্গুয়েজে আসলে 32টা কিওয়ার্ড আছে, তো এখানে অনেক এই যে সব কিওয়ার্ড দেওয়াই রয়েছে, আপনারা দেখতে পারবেন। আস্তে আস্তে এগুলো সম্পর্কে সব জানতে পারবেন। এই যে ক্যারেক্টার, এটা একটা ডেটা টাইপ, এই ইন্ট এটা একটা ডেটা টাইপ। তো আমরা যখন কোডে যাব তখন আমাদের এগুলো আসলে খুব সহজে আমরা আস্তে আস্তে জেনে যাব এগুলো সম্পর্কে। ইন্টিজার, তারপরে ক্যারেক্টার, তারপরে ফ্লট আছে এখানে, এখানে এই যে ফ্লট রয়েছে, ফর লুপ, ফর এটা একটা লুপ, এটা একটা ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এরকম। তো এখানে আরো অনেক রয়েছে, এগুলো সম্পর্কে আসলে আমরা আস্তে আস্তে প্রোগ্রামিং গেলেই আসলে জানতে পারবো। এরপরে দেখুন এখানে যে এই যে রিটার্ন রয়েছে, এই যে ফ্লটটা রয়েছে, এগুলো আসলে প্রত্যেকটা এগুলো সবই হচ্ছে হলো আপনার কিওয়ার্ড, যেগুলো সবুজ হয়ে গেছে ইজিলি দেখলে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে আসলে আপনার কিওয়ার্ড। তো কিওয়ার্ড আসলে খুবই প্রয়োজন হবে প্রোগ্রাম করতে গেলে। যেমন এই যে দেখতে পাচ্ছেন আপনি ভেরিয়েবল নিতে আসলে কোন টাইপের ভেরিয়েবল এটা ডিক্লেয়ার করার জন্য ফ্লট এগুলো প্রয়োজন পড়ছে। যাই হোক, কিওয়ার্ড সম্পর্কে মোটামুটি জানলেন, এখনো ক্লিয়ার না, প্রোগ্রামিং কোড করতে গেলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, এরপরে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট সম্পর্কে বলেছি যেটা আসলে ধ্রুবক। তো আমার যদি মন চায় যে আমি আমার প্রোগ্রামিং এর জন্য কোনো ভেরিয়েবল বা কোনো ভ্যালুকে আমি একটা কনস্ট্যান্ট হিসেবে রাখবো, তখন আমরা আসলে ওটাকে ডিক্লেয়ার করতে হবে কনস্ট। কনস্ট লিখে তারপরে ওটা কোন টাইপের, ওটা কি একটা পূর্ণ সংখ্যা নাকি ওটা একটা ইন্টিজার সংখ্যা, সেই টাইপটা দিয়ে তারপরে আমি আসলে ওই যেটাকে আমি আমার কনস্ট্যান্ট করতে চাচ্ছি সেটাকে যদি আমি লিখি তাহলে ওটা আমার প্রোগ্রামে কনস্ট্যান্ট হিসেবে হয়ে যাবে, কনস্ট্যান্ট হিসেবে ওটাকে ধরা হবে। যেমন আমি যদি নিচে যে দেখাই আপনাদের, তাহলে এই দেখেন সিনট্যাক্সটা এখানে দেওয়া রয়েছে, কনস্ট টাইপ কনস্ট্যান্ট নেম। আমি যদি এটা লিখে এরপরে একটা টাইপ দিই যে সেটা কি পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার নাকি ফ্লট, সেটা দেওয়ার পরে তারপর যদি আমি সেই নেমটা দিই তাহলে ওই নেমের এই কনস্ট্যান্ট যেটা আমি ধরতেছি এটা একটা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার হয়ে যাবে। যেমন এখানে সাইড নামের যে সাইড নামের এটা আছে, এটা হলো একটা ইন্টিজার টাইপের কনস্ট্যান্ট। দেখেন কনস্ট লিখে আমি ইন্টিজার লিখে তারপর যখন আমি 10 ভ্যালুটা দিচ্ছি, 10 তো একটা পূর্ণ সংখ্যা, এই কারণে আমি এখানে ইন্টিজারটা নিয়েছি, এবং তার মানে কি সাইডের ভিতরে 10 ভ্যালুটা আছে, যেই ভ্যালুটা হচ্ছিল আমার কনস্ট্যান্ট। এরপরে আমরা দেখব সি এর অপারেটরস। এটা খুবই গুরুত্বপূর্ণ। অপারেটরস কি আসলে আমরা ইজিলি যদি বলি, ধরেন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এরকম অনেক অপারেশনস করছি, এগুলোকে অপারেশনস বলে। কোনো কার্য সম্পাদন করতেছে অপারেশনস। তো এই অপারেশন এ যারা অংশগ্রহণ করে এরা হচ্ছিল অপারেন্ড, আর যারা ওই কার্যটা সম্পাদন করে, যার মাধ্যমে বা যে কাজটা করা হয় সেটা হচ্ছিল আপনার অপারেটর। ধরেন আপনি দুইটা সংখ্যা যোগ করতেছেন, তো এই যে অংশগ্রহণ কারা করতেছে অপারেশনে, দুইটা সংখ্যা, তো এই দুইটা সংখ্যা হচ্ছিল অপারেন্ড, এবং কি করা হচ্ছে এই দুইটা সংখ্যাকে যোগ করা হচ্ছে, তাহলে এই যোগটা একটা অপারেটর। যদি এখানে বিয়োগ করা হতো, বিয়োগটাও একটা অপারেটর। আপনি যে যোগ সিম্বলটা ইউজ করেন ওই সিম্বলটা মানে কি, ওটাই তো যোগের কাজটা করে। সো
আপনার ওটাকে আমরা অপারেটর বলি। তো সি প্রোগ্রামিং এও অনেকগুলো অপারেটর আছে, বিভিন্ন ধরনের অপারেটর রয়েছে, প্রায় 8 রকমের অপারেটর আছে। তো আমরা আসলে সব জানার কোনো প্রয়োজন নেই, 4টার মতো আমরা জানবো এখানে, জানলে আমাদের হচ্ছে। তো এখানে আমরা সবগুলো একবার দেখি। অ্যারিথমেটিক অপারেশনস, রিলেশনাল অ্যারিথমেটিক অপারেটরস, then relational operators, logical operators, assignment operators, increment and decrement operators, conditional operators, bitwise operators and spatial operators. Okay, এবার আমাদের যেগুলো জানার প্রয়োজন, অ্যারিথমেটিক অপারেশনস সম্পর্কে জানতে হবে সবার আগে, যেটা আসলে আমরা সবাই জানি, আগের থেকেই জানি। অ্যারিথমেটিক অপারেশনসগুলো হচ্ছিল বেসিক যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এবং আরেকটা এখানে দেওয়া রয়েছে সেটা হলো মডুলাস। এখন প্রথম যে যোগ অ্যাডিশনের যে বিষয়টা আছে, অ্যাডিশন মানে যোগ করার যেটা আছে, যোগ সিম্বল ইউজ করতেছি আমরা এখানে, বিয়োগেরটা বিয়োগের সিম্বল ইউজ করছি। কিন্তু মাল্টিপ্লিকেশনে আপনার গুণ সিম্বল যেটা আমরা ইউজ করি সাধারণত, গুণ বা হ্যাঁ, ওইটা আসলে নেই এখানে। ওখানে হলো স্টার চিহ্ন ইউজ করতে হবে। সবসময় মনে রাখবেন, আপনার যদি দুটা সংখ্যা বা কোনো গুণ করতে হয়, তাহলে তাদের মাঝখানে একটা স্টার চিহ্ন দিলেই বোঝা হবে যে ওই দুই সংখ্যার গুণ হচ্ছে এখানে। তারপরে আছে হলো আপনার ডিভিশন। ডিভিশনের ক্ষেত্রে আপনার ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে হবে। ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করলে আপনি আসলে এটা দিয়ে ভাগ বোঝাবে, ডিভিশন, ঠিক আছে, ভাগ করা বোঝাবে। আপনি এখানে একটা সংখ্যা দেবেন, ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে একটা সংখ্যা। সো কি বোঝাচ্ছে, এই সংখ্যাকে এই পাশের সংখ্যাটা যা ভাগ করা হচ্ছে। এরপরে মডুলাস। মডুলাস হচ্ছে কি, আপনি যে যদি বলেন যে এ মডুলাস বি, তার মানে হচ্ছে যে এ কে বি দ্বারা ভাগ করলে যে ভাগ শেষটা আসে সেটা। আপনি যখন ভাগ করতেছেন তখন আপনি কি নেন, ভাগ করার পরে ভাগ ফলটাকে নেন। কিন্তু যখন আমরা মডুলাস করছি তখন আমরা কি করি, ভাগ করি, কিন্তু ভাগ করে কাকে নিই, ভাগ শেষটাকে নিই। সো এটা হচ্ছিল মডুলাস আর ডিভিশন। তো এটা ইজি, আসলে সেরকম কিছু না, জাস্ট আমরা আসলে নতুন একটা টার্মের মধ্যেই এটাকে অনেক জায়গায় ইউজ করা হয়। এরপরে রয়েছে আপনার এক মিনিট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরস। আচ্ছা, এখানে দুটো দেওয়া আছে, প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস। এখন আমি যদি বলি যে এই প্লাস প্লাসটা ছিল ইনক্রিমেন্ট অপারেটর, আর হলো মাইনাস মাইনাসটা ছিল ডিক্রিমেন্ট অপারেটর। প্লাস প্লাসে মানে যার সাথে আমি প্লাস প্লাস লাগাবো তার মানকে 1 বৃদ্ধি করা, এবং মাইনাস মাইনাস মানে আমি যার সাথে মাইনাস মাইনাস লাগাচ্ছি তার ভ্যালুটাকে 1 কমিয়ে দেওয়া। তো যদি আমি বলি এ প্লাস প্লাস, তাহলে এ ভেরিয়েবলটা যে ভ্যালুটা আছে সেটার মান 1 কমে যাবে। দেখুন এখানে দেওয়া আছে এ মাইনাস মাইনাস বি মাইনাস মাইনাস বি, এগুলো দুইটার মানেই হলো কি, যে এটার মানে হলো কমিয়ে দেওয়া, 1 কমিয়ে দেওয়া, আর এটার মানে হচ্ছিল বি এর যে ভ্যালুটা আছে সেটাকে 1 কমিয়ে দেওয়া। তো এটাই। সো আসলে এরপরে রয়েছে আপনার রিলেশনাল অপারেটরস। রিলেশনাল অপারেটরসটা হচ্ছে কি, যে আপনার রিলেশন প্রকাশ করে, যে আপনার টার্ম রয়েছে রিলেশন আসলে কিসের মাধ্যমে প্রকাশ করতে পারি, যে আমি বলতে পারি যে আসলে কিছু একটার সাথে রিলেশন স্থাপন করা, যেমন ছোট না বড়, সমান না ইকুয়াল কিনা বা নট ইকুয়াল কিনা, এই যে জিনিসগুলো, যেগুলোর মাধ্যমে, যে সিম্বলগুলোর মাধ্যমে বা যে অপারেটরসগুলোর মাধ্যমে আমরা এগুলাকে প্রকাশ করে থাকি, সেগুলো হচ্ছিল রিলেশনাল অপারেটর। দেখেন ইকুয়াল মানে ইকুয়াল টু, সমান। আমরা সাধারণত এমনি সময় একটা সমান ইউজ করি, কিন্তু এখানে দুটা সমান দিয়ে আসলে রিলেশনাল অপারেটরকে দেখা হয়। এরপরে আছে হলো নট ইকুয়াল, একটা মানে আশ্চর্যবোধক চিহ্ন, তারপরে হচ্ছে ইকুয়াল চিহ্ন দিয়ে আসলে নট ইকুয়ালটা বোঝানো হয়, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। সো এইটা আসলে রিলেশনাল অপারেটর, এগুলো দরকার ছিল। আর হলো লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরটা হচ্ছিল দুইটা এন্ড সিম্বল দিয়ে হলো একটা এন্ড অপারেটর বোঝানো হয়, দুইটা অর মানে দুইটা বার, সোজা ভার্টিক্যাল বার দিয়ে হলো আপনার বোঝানো হচ্ছে যে অর, এবং এটা হচ্ছিল নট, শুধুমাত্র একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে নটটাকে বোঝানো হচ্ছে। তো আমরা আসলে এখানে মোটামুটি যেগুলো আমাদের দরকার ছিল, যে অপারেটরগুলো সম্পর্কে জানার দরকার ছিল, সেগুলো সম্পর্কে একটু জানলাম। এবার ডেটা টাইপ কি,
ডেটা টাইপ হচ্ছে, ডেটা সাধারণত আমরা জানি ডেটা হচ্ছে হলো আপনার বিভিন্ন রকমের তথ্য। তো আমাদের প্রোগ্রামে অনেক ধরনের তথ্য দেওয়ার প্রয়োজন হতে পারে। মনে করেন যে একটা যদি বলি যে আমি দুটো সংখ্যা যোগ করার জন্য কোড লিখতেছি বা প্রোগ্রাম লিখতেছি, তো সেখানে আসলে দুটো সংখ্যা তো লাগবে। এখন এই দুটো সংখ্যা কেমন হবে, পূর্ণ সংখ্যা হবে নাকি দশমিক সংখ্যা হবে, আসলে কি হবে এটা। তো এইটার উপর ভিত্তি করে এই ডেটাটা আমার যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যাও ডেটা, তাহলে এই ডেটা দুটোর ধরন কেমন হবে, টাইপ কেমন হবে, সেখান থেকে আসলে ডেটা টাইপের আগমন। তো আমাদের এখানে আসলে আপনাদের যেগুলো দরকার, আপনাদের বেসিক্যালি এখন জানার দরকার হলো যে ডেটা টাইপ, বেসিক যে ডেটা টাইপগুলো আছে সেগুলো হচ্ছিল আপনার ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার। এই তিনটা আপাতত বলি। তো ইন্টিজারটা হচ্ছে কি, পূর্ণ সংখ্যা। আপনি যদি কোনো ভ্যারিয়েবল নেন এবং সেই ভ্যারিয়েবলে যদি আপনি শুধু ইন্টিজার সংখ্যা ভ্যালু রাখতে চান, তাহলে সেটা ইন্টিজার দেবেন। যদি আপনি চান যে আপনি ফ্লট মানে কি দশমিক সংখ্যা নিতে চান, তাহলে দশমিক সংখ্যা নেবেন। ডবলটাও হলো এক ধরনের দশমিক সংখ্যার ডেটা টাইপ, বাট ওটা হচ্ছে একটু বড় দশমিক হয়। দেখা যাচ্ছে ফ্লট নিলে আপনি 4.4 মানে দশমিকের পরে 6টা ঘর মানে 6টা অঙ্ক নিতে পারবেন। আর যদি ডবল নেন তাহলে দশমিকের পরে 10টা অঙ্কর মতো নিতে পারবেন মেবি, অথবা তার থেকে বেশি নিতে পারবেন। এই জন্য আর কি, আসলে এটা হলো পার্থক্য ওদের। আর ক্যারেক্টার বলতে হলো ABCD, সিঙ্গেল কোনো ক্যারেক্টার বা হ্যাঁ কোনো বর্ণ বা হরফ নিতে পারবেন আপনি, সেই ধরনের ডেটাগুলো ক্যারেক্টারের ভিতর থাকে। আর ভয়েড মানে হচ্ছে খালি। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে, নাল বা ভয়েড যখন আমরা বলি তার মানে খালি, জিরো নয়। ভয়েড বা যদি আমরা বলি যে কোনো কিছুতে এটা হলো নাল, এটার কোনো ভ্যালু আপাতত নেই, তার মানে হলো এখন নেই বা আমার জানা নেই, তার মানে এটা না, ওটা জিরো। সো এটা সবসময় মাথায় রাখতে হবে, ভয়েড মানেই জিরো নয়, ভয়েড মানে খালি, ফাঁকা, আপাতত নেই কিছু, এটা। এরপরে ভেরিয়েবলস। এখন ভেরিয়েবল সম্পর্কে আমরা সবাই আগেই বললাম, ভেরিয়েবলস বলতে তেমন কিছুই নাই। এই যেমন আমরা কোনো ম্যাথ করতে গেলে যেমন XYZ ধরে নিয়েছি, চলক সাধারণত, যেটা পরিবর্তনশীল, পরিবর্তন হইতে পারে সময়ের সাথে। কোনো একটা শর্তের কারণে আজকে যদি x এর মান 10 হয়, একটু পরে সেইটা চেঞ্জ হয়ে 11 হইতেই পারে। কিন্তু আপনি চিন্তা করেন পাই, কোনো ম্যাথেই কি পায়ের মানটা চেঞ্জ হয় না, তো ওটা কনস্ট্যান্ট। আর এটা হলো ভেরিয়েবল, যে একটা ম্যাথে 10 হইতে পারে ভ্যালু, আরেকটা শর্ত আরোপ করলে বা আরেকটু মানগুলো চেঞ্জ করলে x এর ভ্যালু তখন 11 হইতে পারতেছে, চেঞ্জ হইতে পারতেছে। সো এটা হলো ভেরিয়েবল। এখন ভেরিয়েবল আমরা এখানে যখন ডিক্লেয়ার করব প্রোগ্রামিং এ, তখন ভেরিয়েবল লেখার জন্য আসলে কিছু নিয়ম কানুন আমাদের রয়েছে। সেই নিয়ম কানুনগুলো আপাতত এখন দেখবো, এবং দেখার মাধ্যমে আমাদের আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। অবশ্যই যে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় এই নিয়ম কানুনগুলো আসলে আমাদের মাথায় রাখা উচিত। না হলে অবশ্যই রাখতে হবে, না হলে আসলে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আসলে ভুল ধরবে, প্রোগ্রাম আসলে ভুল ধরবে। দেখুন, there are some rules on choosing variable names. Okay, a variable name can consist of capital letters A, Z, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর অথবা ডিজিট, তিনটা ইউজ করতে পারেন, এবং আন্ডারস্কোর কোনটাকে বলা হয় সেটা যদি আমি একটু দেখাই। আন্ডারস্কোর বলতে বোঝায় হলো এখানে কোনো, এই যে এখানে যে ভেরিয়েবল নেমটা এরা লেখছে, এই নেমের, এই ভেরিয়েবল এবং নেম, এই দুটোর মাঝখানে এই নিচে যে একটা দাগ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় আন্ডারস্কোর। তো আপনি ইচ্ছা করলে হাইপেন দিতে পারবেন না, মাঝখানে একটা যে মাঝামাঝি বরাবর যে হাইপেনটা আমরা ইউজ করা যায়, ওটা করতে পারবেন না, কারণ ওটা ইউজ করার কোনো রুলস আমাদের নেই। আমরা যদি চাই যে আমরা দুটো ওয়ার্ড মিলে একটা ভেরিয়েবল নেম লিখবো, তাহলে একটা ওয়ার্ড এবং আরেকটা ওয়ার্ডের মাঝখানে ফাঁকাও দেওয়া যাবে না, একটা স্পেস ইউজ করতে পারবো না। আমি কি ইউজ করতে পারি, সর্বোচ্চ একটা আন্ডারস্কোর ইউজ করতে পারি। সে আন্ডারস্কোরটি ইউজ করলে তাহলে আমার কোনো ভুল ধরবে না। আদারওয়াইজ আমার যদি আমি স্পেস দিই বা যদি কোনো হাইপেন দিই, তাহলে আমার ভুল ধরবে। তাহলে আমরা কি জানলাম যে আমরা যখন ভেরিয়েবলের নাম দেব, তখন আমরা বড় হাতের ইউজ করতে পারি, ছোট হাতের ইউজ করতে পারি, এবং সংখ্যা ইউজ করতে পারি, আর আন্ডারস্কোর ইউজ করতে পারি। কোনো ফাঁকা মানে একটা স্পেস নিতে পারবো না, আর আমরা কোনো হাইপেন ইউজ করতে পারবো না। আচ্ছা, দ্য ফার্স্ট ক্যারেক্টার মাস্ট বি এ লেটার অর আন্ডারস্কোর। তার মানে কি, যে আমি কোনো লেটার লিখতে পারি বড় হাতের বা ছোট হাতের, বা আন্ডারস্কোর লিখতে পারি। তার মানে লিখতে পারি না কি প্রথম অক্ষরটা 0 থেকে 9, মানে কোনো ডিজিট লিখতে পারবো না।
প্রথম যে অক্ষরটা থাকবে আমার প্রথম শুরুটা ভ্যারিয়েবলের নামের আমি কোনো অক্ষর দিয়ে করতে পারবো না, আমার অবশ্যই মানে সরি আমি কোনো ডিজিট দিয়ে করতে পারবো না, কোনো সংখ্যা দিয়ে করতে পারবো না, অঙ্ক দিয়ে করতে পারবো না, কিন্তু আমি আসলে করতে পারবো কি দিয়ে, এ দিয়ে, বি দিয়ে বা কোনো মানে লেটার দিয়ে করতে পারবো অথবা আন্ডারস্কোর দিয়ে করতে পারবো। ব্ল্যাঙ্ক স্পেসেস ক্যান নট বি ইউজড ইন ভেরিয়েবল নেমস। আমি কেবল একটু আগেই যেটা বললাম যে কোনো ব্ল্যাঙ্ক স্পেস, হ্যাঁ আমি যদি চাই যে ভ্যারিয়েবল নেম যেটা ছিল ওইটা যদি আমি ওইটার ভ্যারিয়েবল লিখে একটা স্পেস দিয়ে নেম লিখতে চাই তাহলে সেটা আসলে অ্যালাউ করে না সি ল্যাঙ্গুয়েজের ভ্যারিয়েবলে। এরপরে স্পেশাল ক্যারেক্টার্স যেমন হ্যাশট্যাগ, তারপরে ডলার সাইন, এগুলো অ্যালাউ না। তারপরে সি কিওয়ার্ড ক্যান নট বি ইউজড অ্যাজ ভেরিয়েবল নেম। কিওয়ার্ড একটু আগে আমরা পড়ে আসলাম, কিওয়ার্ড যেগুলো আগে থেকে ডিফাইন করা থাকে যেমন ইন্টিজার, ফ্লট, ইফ, ফর, এলস, তো এই কিওয়ার্ডগুলোকে আমরা ভেরিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারবো না। সাফ সাফ বলে দেওয়া আছে এই কিওয়ার্ডগুলোকে আমরা ইউজ করতে পারবো না ভেরিয়েবল নেম হিসেবে, এগুলো বাদে আমাদের ইউজ করতে হবে। ভেরিয়েবল নেমস আর কেস সেন্সিটিভ। এখন কেস সেন্সিটিভ বলতে কি বোঝায়? আপার কেস, লোয়ার কেস। আপার কেস মানে হলো বড় হাতের লেখা, লোয়ার কেস মানে হচ্ছিল ছোট হাতের লেখা। এখন আপনি ধরেন একটা ভেরিয়েবল নেম নিলেন, তো সেই ভেরিয়েবলের নাম দিলেন হচ্ছে মনে করেন যে হুসাইন, HUSAIN। এখন এই হুসাইনের প্রথম যে এইচটা আছে এই এইচটা আপনি বড় হাতে নিলেন, বড় হাতে নেওয়ার পরে আপনি অন্য জায়গায় এই হুসাইন ভেরিয়েবলটিকে যখন ইউজ করতেছেন তখন আপনি ছোট হাতের এইচ ইউজ করলেন, তখন কিন্তু আসলে আপনার ভুল হবে, কারণ এটা আসলে কেস সেন্সিটিভ। আপনার আপনি যখন বড় হাতের এইচ দিচ্ছেন তো ওই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছে, যখনই আপনি ওই এইচটাকে ছোট হাতে দিচ্ছেন তখন ওইটা ম্যাচ করবে না। তো এটা খুবই জরুরি যে আপনি যেইভাবে আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন ঠিক ঠিক সেইভাবেই পরে আপনার ইউজ করতে হবে। আপনি যেখানে যেখানে বড় হাতের ইউজ করছেন সেখানে বড় হাতের দিয়ে ইউজ করতে হবে, ছোট হাতের যেখানে দিচ্ছেন সেগুলো ছোট হাতের দিয়েই ভ্যারিয়েবলকে আপনার ই করতে হবে। আরও সহজ করে যদি বলি যে আপনি যদি একটা ভেরিয়েবল নেন বড় হাতের এক্স দিয়ে, তাহলে ওটাকে যখন আপনি কোথাও কল করবেন বা ডাকবেন তখন আপনার বড় হাতের এক্সই দেওয়া লাগবে। আপনি ওখানে ছোট হাতের এক্স দিলে ও আপনার ওই বড় হাতের এক্স এর ভেরিয়েবলটাকে চিনবে না। সো আপনার এটা খুবই কেস সেন্সিটিভ, আপনি যেখানে মন চায় সেখানে বড় হাতে ছোট হাতে লিখতে পারবেন না। ভ্যারিয়েবলস অফ দ্য ভ্যালুস অফ দ্য ভ্যারিয়েবলস ক্যান বি নিউমেরিক অর অ্যালফাবেটিক। তার মানে যে ভ্যালুটা থাকে আপনার ভ্যারিয়েবলের ওটা হইতে পারে সংখ্যা হইতে পারে অথবা অ্যালফাবেটিক মানে আক্ষরিকও হইতে পারে, মানে অ্যালফাবেটও হইতে পারে। এবং এরপরে আছে ভ্যারিয়েবল টাইপ ক্যান বি ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লট, ডবল অর ভয়েড। তো এগুলো হচ্ছে ওই যে আমি একটু আগেই যেটা বলছিলাম যে আসলে ডেটা টাইপ। হ্যাঁ, তাহলে একটা ভ্যারিয়েবলের ভিতরে আপনি আসলে কি করবেন, একটা ডেটা তো থাকবে তাই না, আপনার ভ্যারিয়েবলটার ভিতরে তো আপনি একটা ডেটাকে সংরক্ষণ করবেন যে এক্স একটা ভ্যারিয়েবল নিয়েছি, এই ভ্যারিয়েবলটার মান 10 বা এই ভ্যারিয়েবলটার মান 20, তাহলে ওইটা তো একটা ডেটাই হলো। তাহলে ওই ডেটাটার কি টাইপ, ওটা কি আসলে ক্যারেক্টার মানে বি একটা সিঙ্গেল অক্ষর, নাকি ওটা একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, নাকি ওটা কোনো দশমিক সংখ্যা, নাকি ওটা মানে কোনো বড় কোনো দশমিক সংখ্যা, নাকি ওটা একটা ফাঁকা মানে ভয়েড। তো এটা কোন টাইপের, সো সেটা ডিক্লেয়ার করতে হবে বা সেটা এই ডেটা টাইপগুলো হতে পারে। তো এইটা ছিল আমাদের মোটামুটি বেসিক যেগুলো আমাদের জানা দরকার প্রোগ্রাম শুরু করার জন্য। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমাকে সাপোর্ট দিবেন, সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।